আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেটে আসেন কেমন তারা আপনারা? ভালো আছে নাকি কোথায় গেছে? আলহামদুলিল্লাহ। এই জায়গাটা ক্লিয়ার কর, এই জায়গাটা ক্লিয়ার কর, ক্যামেরাগুলো থাকুক, সাইডটা চলে যাবে। জানেন ভাই এই সেট করে এই করে এই যে একজন ভলান্টিয়ার দাঁড়াও। আমি আসি আগে, তোমার টেনশন নেই। দর্শক ভাই আমি তো সম্পূর্ণ র বানাই একেবারে র, কারণ আমি তো শুধু কথা বলবো তো, আমার ওই হিন্দুর মারা ওষুধ বেশ ওই মাইক দিল সর্বে সমস্যা। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে শুরু হয়েছে গত বছর এই প্রোগ্রামগুলো, তাই না? সাহারি নাইট। এই ধারাবাহিকতা বজায় রাখতে রাখতে এখন আমাদের ফরিদপুরে এই বেদাতটা চালু হয়েছে। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জামানায় এসে কিছু কিছু বেদাত করার দরকার আছে, ঠিক না? এইসব বেদাতের মাধ্যমে যারা নাস্তিক মুরতাদ আছে তারা বোঝে যে না, এরা মাঝে মধ্যে যেরকম মিলন মেলা করে তার মানে মুসলমানদের মধ্যে এখন ঐক্য আছে, ঠিক না? আমরা যদি মিলন মেলার বেদাতকে সবাই আবার সরাই ছিটাই ছিন্ন বিচ্ছিন্ন করে দিই, কিছু করলেই কোন বেদাত, কিছু করলেই ফতোয়া মাইরে দেন। এত ফতোয়া দিলে তাহলে আমরা কাজকর্ম কেমনে, ঠিক না? ফতোয়া দিয়ে কি এই প্রজন্মের মোবাইল থেকে দূরে রাখা যাবে? ফতোয়া দিয়ে হয়তো আপনারা খান সামনে বন্ধ করে দিতে পারবেন, কিন্তু খান সামনে বন্ধ করলে পোলাবান ঠিকই বাধাই মেয়ে দেখবি। ফতোয়া দিলে কি হবে? পোলাবান খান সামনে হারাই ফেলবে। এখানে একটু বুঝে শুনে দেওয়া দরকার, ঠিক না? ইউটিউবার পরে যে বেলুন ফাটতে আছে, এত ঘন ঘন বেলুন ফাটলে কিন্তু সাংবাদিক জন্ম নেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে ইসলামী সংস্কৃতির একটা ছোঁয়া যে আমাদের ফরিদপুরেও লাগছে, এটা আমাদের খুব ভালো লাগার বিষয়। কারণ ফরিদপুরটা ইসলামী সংস্কৃতি থেকে একটু দূরে ছিল। আগে এক সময় ওয়াজের মঞ্চে গজল গাইলে মুরব্বীরা চেতে যেত যে কি করে, বয়ানের সময় গজল গায় কেন। এখন বুঝছে যে না, যুব সমাজকে গান থেকে দূরে সরাই দিলে তাদেরকে গজল ইসলামী সঙ্গীত উপহার দিতে হবে, ঠিক কিনা? আর আমাদের ইসলামী সঙ্গীত শিল্পীদের এখন যে জনপ্রিয়তা, ওই অপসংস্কৃতি শিল্পীদের সেই জনপ্রিয়তা এখন আর নাই। এখন বাংলাদেশের যত জনগণ আবু উবাইদারে চিনে, ওই মমতাজদের তেমন কেউ চিনে না। একটা সময় এই মঞ্চগুলো মমতাজদের দখলে ছিল। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রাপালার আয়োজন হইত, ঠিক কিনা? যখন ওলামা ইকরামের সোহবতে আসছে মানুষজন, সবার ভিতর দিনের বুঝ আসছে, যে যুবকরা আগে মমতাজের দাওয়াত দিয়ে যাত্রাপালা আয়োজন করত, সেই যুবকরা এখন হাফিজুর রহমান সিদ্দিকীর দাওয়াত দিয়ে মাহফিলের আয়োজন করে, ঠিক না? এটাই ইসলামী সংস্কৃতির বিজয়, ইসলামী সংস্কৃতির পরিবর্তন। যে গ্রামে আগে কনসার্ট হতো সেই গ্রামে এখন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কারণ আমরা ইসলামী সংস্কৃতিটাকে সংকীর্ণ বানাই ফেলছি, মানে ইসলামটারই সংকীর্ণ বানাই ফেলছি। ইসলাম মানে মসজিদের ভিতর থাকার মাদ্রাসার খেদমত করে, এর বাইরে বলে ইসলামই নাই। আর এই কারণেই গ্রামে কিছু মুরব্বী আছে, তারা মনে করে যে ইসলাম যেহেতু শুধুমাত্র মসজিদের ভিতর সীমাবদ্ধ, তারা আমি মসজিদের সভাপতি হয়ে গেলাম, বাস আমি মুসলমান হয়ে গেছি। কারণ সে ইমাম সাহেবের চাকরিও খায়, ইমাম সাহেবের খানা বন্ধ করে, যা খুশি তাই করে, সে পাক্কা মুসলমান। এদিক দিয়ে নাতিপতির বিয়ের সময় আসলে তখন চিন্তা করে যে ইসলাম তো শুধুমাত্র মসজিদের ভিতরে সীমাবদ্ধ, বাড়িতে তো ইসলাম নাই, এখন বিয়ে বাড়িতে তো একটু আনন্দ করার দরকার, কি করা যায়? তখন ডেক সেট ভাড়া করিয়ে এনে নাচানাচি করে, হিন্দি গান চালায়, হিন্দি গানের সাথে নাচার জন্য হিজড়েও ভাড়া করিয়ে এনে মাঝে মধ্যে নিজেও হিজড়ের সাথে নাচে, ঠিক না? তো তারা যদি বুঝতো যে এই আনন্দটার আয়োজনটাও ইসলামের কিভাবে করা লাগে, ইসলামের মধ্যে আছে, ইসলাম শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ না, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে সে ওই বিয়ে বাড়িতে এই অশ্লীলতা প্রচার করার সাহস পাইত না, ঠিক কিনা বলেন? তো ইসলামী সংস্কৃতি ছড়াই দিতে হবে। ইসলামী সংস্কৃতির অবদান অনেক, যেটা আমাদের কমি অঙ্গনে শুরু করে গেছে নাইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ, তার আগে সাইমুম শিল্পী গোষ্ঠী। এই ধারাবাহিকতা এখন মোটামুটি মঞ্চগুলো আমাদের দখলে, ঠিক না?
ওলামায়ে কেরামের দখলে, ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিদের দখলে। এখন এই মমতাজ আপারা চিন্তা করছে কি রে, হুজুররা তো আমাকে পেটে লাথি মেরে দিছে, যে মঞ্চে দাঁড়াই আমরা বুক ফেটে যে গান গাইতাম সেই মঞ্চে এখন হুজুররা দাঁড়াই বয়ান করে, তাই তো আমারও একটু হুজুর হইতে হবে। সেই সংসদে দাঁড়ায় গায় মাননীয় স্পিকার আমিও সিয়াসিত্তার হাদিস পারি। এখন মানুষ সচেতন হয়ে গেছে, কে যে সিয়াসিত্তার আলেম আর কে বুক ফেটে যাওয়া আলেম, এখন মানুষ বোঝে, ঠিক কিনা বলে? এই কারণে তাদেরকে জনগণ তাকেই বয়কট করছে, এবার সংসদ থেকেও বয়কট হয়ে গেছে, তাদের আর ভাত নাই। হ্যাঁ, সংসদে ওরা দিছিল যে তুই একটু মানিকগঞ্জের সেবা কর, ও উঠে দাঁড়ায় সংসদে গান গায়। সংসদ কি গান গাওয়ার জায়গা? গান গায় সংসদে, বুক ফেটে যাওয়ার গান। তাই এই যে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে যুব সমাজকে একত্রিত করে বুক ফাইটে যাওয়ার গান গায়, এটা কি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? তোর বন্ধু বিয়ে করে বউ নিয়ে যাইতেছে, তোর বুক ফাটার কারণ কি? তুই পারলে এটা বিয়ে কর, তোর এই জায়গায় বুক ফাটবে কেন? এইসব গান গাই গিয়ে আজকে যুব সমাজের ভিতর ইফটিজিং ছড়াই দিছে, ঠিক কিনা বলে? তো ওদের অনুষ্ঠানে বুক ফেটে যাওয়া অশ্লীলতা গান, অশ্লীল গান, বেহায়াপনার গান বাজে, সুতরাং ওদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কিনা বলে? আর আমাদের এই সমস্ত অনুষ্ঠানে আল্লাহ রাসূলের শানেই গুণগান গাওয়া হয় সুরে সুরে, ঠিক কিনা বলে? তা আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়। তো ওদের অনুষ্ঠানে কেমন গজব নাজিল হয়? সব গজব তার আসমান থেকে ঠাটা মারার মতো ঠাস পেটে পড়ে না, কিছু গজব আছে প্রাকৃতিক ভাবে চলে আসে, ঠিক না? মনে করেন এরকম একটা অপসংস্কৃতির অনুষ্ঠানে তারা গান বলতে গেছে, তাদের গান গাওয়ার সিস্টেম, যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, সে হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়। তো গান শুরু করবে যথারীতি, এই শিল্পী হারমোনিয়াম নিয়ে বসে, পাশে ঢোলালা বসে, আর এক পাশে তবলালা বসে। গান শুরু করার আগে শিল্পীর টয়লেটে ঝাঁপ দিছে। কি করবে, গান বাদ দিয়া তো উঠে দৌড় দেওয়া যায় না টয়লেটে, যেহেতু মঞ্চে বসে কিছু একটা পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজায় আর সুরে সুরে বলে, এই পাশে যে ঢোলালা বসা ছিল সে চিন্তা করলো যে আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম তাকদুম। এই পাশে যে তবলালা বসা ছিল সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে থাক, চেপে চেপে রাখে, তেরে কেটে থাক, চেপে চেপে রাখে। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলে? আমরা খালি গলে আল্লাহ রসুলের কোনো গান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক না? এই যে আপনারা সবাই একসঙ্গে বসা আছেন, সবাই একসাথে বসা, সবার নজর মঞ্চের দিকে, এইরকম একটা সোনালী যুগ ছিল 90 দশকে। আমরা যারা জন্মগ্রহণ করছি, আমাদের সময় শুক্রবার আসলে এরকম সবাই একসাথে উঠানে বসতাম, সবাই মিলে একটা নজর থাকতো টেলিভিশনের দিকে, আমরা বিটিভি দেখতাম, তাই না? বিটিভিতে আলিফ লাইলা জিন্দাবাদ এগুলো দেখতাম। কিন্তু তখন একটা সময় ছিল যে বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ছিল না, আর বিটিভিতেও যা হইতো এরকম পরিবারের সবাই মিলে একসঙ্গে দেখার মতো পরিবেশ ছিল, ঠিক না? কিন্তু যখনই বাইরের স্যাটেলাইট চ্যানেলগুলো আমাদের দেশে আসা শুরু করলো, সাথে সাথে অশ্লীলতাও প্রবেশ শুরু করলো আমাদের দেশে। এখন এমন একটা পর্যায়ে আসছে যে একজন ভদ্র মানুষ তার পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসতে পারে না, ঠিক না? তাই একটা সোনালী সময় চলে গেছে। তখন বিটিভি ছিল একমাত্র বিনোদনের খোরাক। এখন আর সেই বিটিভি আর কেউ দেখে না, বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি। মানে বিটিভির কোনো নিউজ দেখবেন দেশের পরিস্থিতি নিয়ে নাই, দেশ কি পানির তলে ডুবে গেল নাকি আগুনে পুড়ে গেল নাকি দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বার্তা বিলি করে বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে, এই দিল বিটিভির নিউজ। এই কারণে বিটিভি কেউ দেখেও না। আর ওই স্যাটেলাইট চ্যানেলগুলা, বিশেষ করে স্টার জলসা, জি বাংলা, আইসা আমাদের দেশের সমাজ নষ্ট করছে, পরিবার পর্যন্ত নষ্ট করছে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে নষ্ট করে দিয়েছে, ঠিক না? এই স্টার জলসা, জি বাংলা সিরিয়ালগুলো আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনের এমন খুশুখুশুর সাথে দেখে, এরকম খুশুখুশুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবে অবস্থা হয়ে যেত, ঠিক না? একদিন এই সকালে উঠে এক চাষি কামতে আসে, তা আমি বললাম যে কি ব্যাপার, কামতেন কেন? বাড়িতে কি বাচ্চার অসুখ? বললো না। তাহলে কি চাষার অসুখ? তাও না। তাহলে কি ঝগড়াঝাটি হয়েছে? তাও না। আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কান্দেন কেন, কারণটা কি? ওই কাল রাইতে কটকটি কি মাইটটা মারছিল, মানে রাইতে যে সিরিয়াল দেখছে সেই প্রভাবটা সকালেও তার ভিতর থেকে গেছে। এই আর কি পরিস্থিতি। এখন ভদ্র মানুষরা পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসে না, বসার রুচি পায় না। তো একজন মানুষ একদিন রিমোট নিয়ে বসে, বসে দেখে যে এক এক চ্যানেলের এক এক রকম অনুষ্ঠান, সে বারবার চ্যানেল পরিবর্তন করতেছে। তো কোনোটাই তো শিক্ষণীয় অনুষ্ঠান নেই, খেলাধুলা, নাচ গান, রান্না বান্না, রেসিপি, এই টক শো,
টক শোতে আজ পর্যন্ত কোনো ফাইসালা হয়েছে? টক শো মানে দুই দলের রাজনীতির দুই নেতারা এনে ঝগড়া করতে লাগে, যে তোমরা 1 ঘন্টা ঝগড়া করো, সারা দেশের মানুষ দেখো। আজ পর্যন্ত কোনো টক শোতে কোনো ফাইসালা হয়েছে? 1 ঘন্টা ঝগড়া হওয়ার পরে কি আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ, বাকি ঝগড়া দেখবেন আগামী পর্বে। এই হলো টক শোর অবস্থা। রান্না বান্না রুচিসম্মত কিছু রান্না শিখাইলে তাও কাজে দেয়। ওই কেকা ফিরতে সেখানে এক মাতারি আছে না, কি দিয়েছে কি রান্ধে, মুরগির পিছনে লুডুস বেরিয়ে দেয়, দেখলেই বমি আসে। তা এইরকম আর কি হাবি জাবি অনুষ্ঠান দেখতে ভালো লাগে না, তাই লোকটা অনেকদিন পর রিমোট নিয়ে বসছে, দেখি তার কোনো চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগে না, এই কারণে সে 2-3 সেকেন্ড পর পর চ্যানেল পরিবর্তন করে। তো কাকতালীয় ভাবে যদি এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে, এটা আমি এখন পরিবেশন করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, তো টেলিভিশন অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াকল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মালে আর বলবেন না বাবা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আর তার বলা শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মিতা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। আমরা যে কথা বলছিলাম, তারপর আমরা ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টি ঘুন্টি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা রেখে তা জ্বালিয়ে উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গান সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার চলে সীমানার বাইরে। এই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণীর জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশাই সিঁদুরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এর মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মিতা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলস্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। বেশ, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ড নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।